হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি অ্যান্ড গ্রো। বন্ধুরা, স্টাডি অ্যান্ড গ্রোতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা পলিটিক্যাল অ্যাসোসিয়েশন বিফোর আইএনসি এটা নিয়ে কিছু ডিসকাশন করব। বন্ধুরা, পলিটিক্যাল অ্যাসোসিয়েশন খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তো 1885 শুরু হয়েছিল, কিন্তু তার অনেক আগেই পলিটিক্যাল অ্যাসোসিয়েশন বিশেষ করে বাংলায় শুরু হয়ে গেছিলো। তো সেটা নিয়ে আজকে আলোচনা বিষয়। তো আজকে বিষয় হলো রোল অফ রাজা রামমোহন রায়, স্বনামধন্য ব্যক্তি রাজা রামমোহন রায়ের ব্যাপারে কিছু আলোচনা করব। বঙ্গভাষা প্রকাশিকা সভা, ভারতের প্রথম পলিটিক্যাল অ্যাসোসিয়েশন, এটাকে নিয়ে কিছু আলোচনা করব। নেক্সট হচ্ছে জমিদারি অ্যাসোসিয়েশন, যেটাকে আমরা ল্যান্ড হোল্ডার সোসাইটি নামে পরিচিত চেয়ে থাকি, এটা নিয়ে কিছু ডিসকাশন করব। ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি এবং বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি, এই 5টি টপিকের উপরে আজকে ডিসকাশন চলবে। খুবই ইম্পর্টেন্ট টপিক, এবং যত ইম্পর্টেন্ট এক্সামস বা সরকারি চাকরির এক্সাম যেগুলো আছে, যেগুলো ইন্ডিয়াতে কন্ডাক্ট করানো হয়, যে কোনো ইউপিএসসি বলো, স্টেট পিসিএস, ডাব্লিউসিএস, ওয়েস্ট বেঙ্গল পিএসসি, এখন তো খুব ভালো খুঁটি কোশ্চেন করা হচ্ছে। সামনে রেলওয়ে গ্রুপ ডি, রেলওয়ে এনটিপিসি, এসএসসিজিএল, যে কোনো পরীক্ষাতে ইন্ডিয়ান হিস্ট্রি খুবই ইম্পর্টেন্ট। এবং ইন্ডিয়ান হিস্ট্রির মধ্যে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, যেটাকে আইএনএম বলে আমরা জানি, সেটা খুবই গুরুত্বপূর্ণ। আর এখান থেকে কোশ্চেন খুবই আসে। তো চলুন, লেটস স্টার্ট। রোল অফ রাজা রামমোহন রায়। প্রথম বিষয় আমাদের রোল অফ রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় 1774 সালে 1774 ইনি জন্মেছিলেন, এবং 1833 সালে ইনি গত হয়ে গেছিলেন। খুবই একজন আশ্চর্য মানব ছিলেন ইনি, খুবই ইম্পর্ট্যান্ট। ইনি ওয়েটেজ ক্যারি করতেন ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাসোসিয়েশন বা ইন্ডিয়ান পলিটিক্যাল এবং রিফর্ম মুভমেন্টের একজন জনক বলতে পারেন ইনি। হি ওয়াজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান রেনেসাঁ, পুনর্জাগরণ যেটাকে বলা হয়, তার বিশেষ জনক হচ্ছেন রাজা রামমোহন রায়, স্বনামধন্য ব্যক্তি। তো চলুন শুরু করি। হি ওয়াজ দ্য পায়োনিয়ার অফ দ্য পলিটিক্যাল মুভমেন্ট ইন ইন্ডিয়া। আমাদের ভারতবর্ষে যে পলিটিক্যাল মুভমেন্ট, রাজনৈতিক মুভমেন্ট শুরু হয়েছিল, তার পায়োনিয়ার ছিলেন ইনি, মানে ইনি শুরু করেছিলেন, এনার হাত ধরেই শুরু হওয়া। দ্য গ্রেট লিডার, হি ওয়াজ দ্য গ্রেট লিডার অফ মডার্ন ইন্ডিয়া অ্যান্ড কন্ট্রিবিউট টু অলমোস্ট এভরি অ্যাসপেক্ট অফ ইন্ডিয়ান লাইফ। ইনি খুবই একজন মহান নেতা ছিলেন, রাজনেতা, সমাজনেতা মডার্ন ইন্ডিয়ার, এবং কন্ট্রিবিউট করছেন প্রত্যেকটা ইন্ডিয়ান লাইফের উপরে। যে সব কুসংস্কার ছিল আমাদের সমাজে, যে সমস্ত প্রেজুডিস ছিল, তাদেরকে হাঁটাতে, ইভিলস প্র্যাকটিসগুলো যেগুলো ছিল তাদেরকে রিমুভ করতে খুবই ইম্পর্টেন্ট ইনি সহযোগিতা করেছিলেন। যেরকম ইনি ব্রাহ্ম সমাজ শুরু করেছেন 1828 সালে, সতী প্রথা উঠিয়েছিলেন 1829 সালে, ব্রাহ্ম সমাজ 1828-এ, এবং সতী 1829-এ ইনি রিমুভ করেছিলেন। যেসব ইভিল প্র্যাকটিস আমাদের সমাজে ছিল, ভারতবর্ষের সমাজে ছিল, তার বিরুদ্ধে খুবই লড়াই করেছিলেন। হি স্টার্টেড agitation for demand like appointments of Indians to higher government offices, freedom of press and prevent জমিদারি practices। এবং ইনি খুবই আন্দোলন করতেন। কিসের জন্য আন্দোলন করতেন? ফর দ্য ডিমান্ড অফ অ্যাপয়েন্টমেন্টস অফ দ্য ইন্ডিয়ানস, ভারতীয়দের হায়ার গভর্নমেন্ট অফিসে। তখনকার দিনে ভারতীয়দের ব্রিটিশ ইন্ডিয়ার দরুনে ভারতীয়দের হায়ার গভর্নমেন্ট জব অফিসে পাঠানো যেত না, বেশি প্রমোশন হতো না আর কি, তাদেরকে নিচু শ্রেণীতে রাখা হতো। কিন্তু এর বিরুদ্ধে তিনি আন্দোলন শুরু করেছিলেন। ফ্রিডম অফ প্রেস, যাতে প্রেসকে ফ্রিডম দেওয়া যায়। প্রিভেন্ট জমিদারি এক্সপ্লয়টেশন ওভার দ্য রায়টস, যেসব চাষিদের উপরে জমিদাররা নির্যাতন করতেন রেভিনিউয়ের জন্য, করের জন্য, তাদের এইসব বাজে প্র্যাকটিসের বিরুদ্ধে তিনি খুবই লড়েছিলেন। এবং সেটা প্র্যাকটিস ছিল হচ্ছে শান্ত প্র্যাকটিস, অহিংসার উপরে, কোনো রকম হিংসা দিয়ে না। নেক্সট হচ্ছে অলসো নোন অ্যাজ দ্য মর্নিং স্টার অফ রিফর্ম মুভমেন্ট। এনাকে মর্নিং স্টার অফ রিফর্ম মুভমেন্টও বলা হয়ে থাকে। হি ওয়াজ অলসো নোন অ্যাজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান রেনেসাঁ। ভারতের
জনক, ইন্ডিয়ান রেনেসার জনক বলা হতো, অ্যান্ড অলসো নোন অ্যাজ দ্য হেরাল্ড অফ নিউ এজ, নিউ এজের হেরাল্ড বলা হতো নাকি। হি অ্যাক্টেড অ্যাজ দ্য ক্যাটালিস্ট ইন দ্য পলিটিক্যাল অ্যাওয়েকনিং ইন ইন্ডিয়া, যত পলিটিক্যাল জাগরণ হয়েছিল, রাজনৈতিক জাগরণ যেগুলো ইন্ডিয়াতে হয়েছিল, তিনি ক্যাটালিস্ট হিসাবে কাজ করেছেন, মানে একটা মাধ্যম ছিলেন, এনার মাধ্যম থেকে শুরু হয়েছিল পলিটিক্যাল অ্যাওয়েকনিং। তো এখান থেকে প্রচুর কোশ্চেন আসতে পারে রাজা রামমোহন রায়ের থেকে। যেরকম রাজা টাইটেলটা কে দিয়েছিল, রাজা টাইটেলটা আকবর টু দিয়েছিল, আকবর টু। আর ইনি খুবই শিক্ষিত ব্যক্তি ছিলেন, যিনি অনেক ল্যাঙ্গুয়েজ, অনেক ভাষা জানতেন, 17টা মতন ভাষা জানতেন। তো আকবর টু তখন ল্যাটার মুঘল এম্পায়াররা কোনো কাজে ছিল না, তারা শুধু আমোদ প্রমোদই করতেন, তাই ব্রিটিশের পেনশনের উপরে তাদের নির্ভরশীল ছিলেন আর কি। তাই রাজা রামমোহন রায়কে তিনি বিলাতে পাঠিয়েছিলেন যাতে আকবর টু এর পেনশনটা বৃদ্ধি পায়, তাই তাকে রাজা টাইটেলটা দেওয়া হয়। এখান থেকে এই কোশ্চেনটা আসে, এবং এখান থেকে প্রচুর কোশ্চেন আসতে পারে। এরকম পলিটিক্যাল পায়োনিয়ার অফ দ্য পলিটিক্যাল মুভমেন্ট ইন ইন্ডিয়া কাকে বলা হয়, রাজা রামমোহন রায়কে বলা হয়। মেকার অফ মডার্ন ইন্ডিয়া, এরকম একটা কোশ্চেন আসে, রাজা রামমোহন রায়কে বলা হয়। মর্নিং স্টার অফ দ্য রিফর্ম মুভমেন্ট কাকে বলা হয়, ফাদার অফ ইন্ডিয়ান রেনেসাঁ কাকে বলা হয়, হেরাল্ড অফ নিউ এজ কাকে বলা হয়, সব অ্যান্সার হবে রাজা রামমোহন রায়। খুবই গুরুত্বপূর্ণ টপিক, এটা নিয়ে আমাদের পড়তেই হবে। আপনারা সবাই প্র্যাকটিস করতে থাকুন, জেনে রাখুন আর নোটেড ডাউন করে রাখুন। চলুন নেক্সট হচ্ছে বঙ্গভাষা প্রকাশিকা সভা। এটা হচ্ছে শুরু হচ্ছে এবার পলিটিক্যাল অ্যাসোসিয়েশন এবং পলিটিক্যাল পার্টিস বলতে পারেন। দিস ওয়াজ দ্য ফার্স্ট পলিটিক্যাল অ্যাসোসিয়েশন অ্যান্ড ওয়াজ স্টার্টেড by the associates of Raja Rammohun Rai such as Dwarkanath Tagore, Radhakanta Dev, etc. in 1836 in Calcutta. এটা হচ্ছে প্রথম পলিটিক্যাল অ্যাসোসিয়েশন, একটা রাজনৈতিক সংস্থা বলতে পারেন, যেটা শুরু হয়েছিল 1836-এ 1836 সালে কলকাতায়। ক্যালকাটা তখন নাম ছিল ক্যালকাটা, এখন কলকাতা। কারা শুরু করেছিলেন? রাজা রামমোহন রায়ের ফলোয়ার্সরা, সাঙ্গপাঙ্গরা, এরকম দেবেন্দ্রনাথ ঠাকুর, রাধাকান্ত দেব, আরও স্বনামধন্য ব্যক্তিরা। তো এখান থেকে এরকম কোশ্চেন আসতে পারে, বঙ্গভাষা প্রকাশিকা সভা কত সালে শুরু হয়, কে শুরু করে এবং কোথায় শুরু হয়, এরকম এমসিকিউ ফরম্যাটে ডব্লিউবিসিএসে কোশ্চেন দিয়ে রাখে। এর উদ্দেশ্য কী ছিল? নিশ্চয়ই একটা পলিটিক্যাল পার্টি যখন শুরু করেছে, উদ্দেশ্য থাকবে একটা, আর মহান ব্যক্তিরা এখন শুরু করেছে। উইথ দ্য এম অফ ডিসকাসিং গভর্নমেন্ট পলিসিস অ্যান্ড সিকিং রেড্রেসাল থ্রু পিটিশন অ্যান্ড মেমোরেন্ডাম। গভর্নমেন্ট যেসব পলিসি বানাচ্ছিল ভারতীয়দের বিরুদ্ধে, ভারতীয়দের দাবি রাখার জন্য, সেসব পলিসির বিরুদ্ধে পিটিশন করা এবং মেমোরেন্ডাম পাস করা, মানে কোনো রকম অহিংসাবাদ দিয়ে, অহিংসা ইয়েতে, বাই মিনস অফ লফুল এবং অ্যান্ড পলিটিক্যাল ওয়েতে তারা অ্যাজিটেট করতেন, আন্দোলন করতেন, প্রতিবাদ করতেন গভর্নমেন্টের পলিসি দেখে, যেসব পলিসিগুলো ইন্ডিয়াদের বিরুদ্ধে ছিল। নেক্সট, দে স্টার্টেড agitation for a demand like appointments of the highest Indians to the higher government office, freedom of press, prevent jamindari oppression over riots. হ্যারাসমেন্ট আসে এখানে, যেমন রায়তবাড়ি মেহেলবাড়ি, সেই রায়ট, এটা এখানে রায়ট মানে ঝামেলা নয়। তো এইসব যেটা রামমোহন রায় শুরু করেছেন, রামমোহন রায়ের দেখানোর পথেই এনারা সেই একই জিনিস শুরু করতেন, একই রকম আন্দোলন শুরু করেছিলেন। যেরকম ভারতীয়দের হায়ার গভর্নমেন্ট অফিসের যাতে হায়ার পোস্ট পায়, প্রমোশন পায়, প্রেস, সাধারণ প্রেসরা যাতে ফ্রিডম পায়, ইচ্ছা মতন লিখতে পারে, সরকারের বিরুদ্ধে লিখতে পারে। এখন যেরকম সরকারের বিরুদ্ধে লেখা খুব কঠিন, তখন যাতে লিখতে পারে, তখন কঠিন ছিল, খুবই কঠিন ছিল ব্রিটিশের বিরুদ্ধে লেখা। প্রিভেন্ট জামিনদারি অবসেশন, জামিনদার যাতে সাধারণ মানুষ, তাদের প্রজাদের, তাদের চাষিদের উপরে কোনো রকম অত্যাচার না করতে পারে, এগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া বা আন্দোলন করা, এটারই কাজ ছিল বঙ্গভাষা প্রকাশিকা সভার মেম্বারসদের। চলুন নেক্সট, ল্যান্ড হোল্ডার সোসাইটি অর জমিদারি অ্যাসোসিয়েশন। ল্যান্ড হোল্ডার সোসাইটি এবং জমিদারি অ্যাসোসিয়েশন একই জিনিস, যেরকম ধর্মতলা এক্সপ্লেনেড ঠিক সেরকমই ল্যান্ড হোল্ডার সোসাইটি এবং জমিদারি অ্যাসোসিয়েশন, যে কোনো একটা নাম দিতে পারে। কেউ জিজ্ঞাসা করতে পারে হোয়াট ইজ দ্য আদার নেমস অফ ল্যান্ড হোল্ডার সোসাইটি, এরকম কোশ্চেন আসতেই পারে। ইট ওয়াজ ফর্মড ইন জুলাই 1838। জুলাই 1838-এ শুরু হয়েছিল ল্যান্ড হোল্ডার সোসাইটি ইন ক্যালকাটা, কলকাতায় শুরু হয়েছিল, বাই দ্বারকানাথ টেগোর, রাধাকান্ত দেব অ্যান্ড আদার্স। দ্বারকানাথ ঠাকুর এবং রাধাকান্ত দেব এবং তাদের কিছু বন্ধুরা
সঙ্গপাঙ্গরা মিলে ল্যান্ড হোল্ডার সোসাইটি বা জমিদারি অ্যাসোসিয়েশন শুরু করেছিল 1838 সালে জুলাই মাসে ইন দ্য মান্থ অফ জুলাই 1838। কেন করেছিল? একটা উদ্দেশ্য থাকবেই, টু সেফগার্ড দ্য ইন্টারেস্ট অফ দ্য ল্যান্ড লর্ডস অফ বেঙ্গল, বিহার অ্যান্ড ওড়িশা। মানে এবার নিজেদের মানে ইন্টারেস্টের জন্য, দ্বারকানাথ ঠাকুর, রাধাকান্ত দেব সবাই জমিদারি ছিল, সবাই জমিদার ছিলেন, এবং তাদের যে ল্যান্ড লর্ডের সেফগার্ড, ল্যান্ডের উপর সেফগার্ড করতে আর কি, যাতে ব্রিটিশরা তাদের ল্যান্ডকে দখল না করে নেয়, কারণ তখন ব্রিটিশরা শুধু দখল করতে হয়। আর কোথাকার ল্যান্ড? বেঙ্গল, বিহার আর উড়িষ্যা। আর এখনকার বাংলা, পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা এবং বাংলাদেশ, এই তিনটে মিলেই তখন একটা বৃহৎ বাংলা ছিল, অনেক বড়, বাংলার এরিয়া অনেক বড় ছিল, যার দিওয়ানি রাইট পেয়েছিল 1765 সালে ব্রিটিশরা পেয়েছিল। আর বাংলা তখন সোনার বাংলা তখন বলা হতো, প্রচুর টাকা ছিল বাংলাতে, ঠিক আছে, সব ব্রিটিশরা লুটে নিয়ে চলে গেছে। তো তাদের মিনস অফ প্রোটেস্ট কী ছিল? প্রোটেস্টের মিনস কেমন ছিল? কী ধরনের মাধ্যমে প্রোটেস্ট করতেন? দে ইউজড কনস্টিটিউশনাল মেথড অফ এডিটেশন টু ফুলফিল দেয়ার ডিমান্ডস। আর ডিমান্ড পরিপূর্ণ করার জন্য তারা কনস্টিটিউশনাল মেথড ইউজ করতেন, পেটিশন ফাইল করতেন, মেমোরান্ডাম করতেন, এসব, কিন্তু কোনোটা কাজ হতো না, তাও করতেন আর কি। চলুন নেক্সট, ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি। এবার ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি নিয়ে কিছু আলোচনা হোক। ইট ওয়াজ সেট আপ ইন জুলাই 1839 বাই উইলিয়াম অ্যাডাম, আ ফ্রেন্ড অফ রাজা রামমোহন রয় ইন লন্ডন। ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি লন্ডনে শুরু হয়েছিল। কে করেছিল? উইলিয়াম অ্যাডাম। উইলিয়াম অ্যাডাম কে ছিলেন? একজন বন্ধু, রাজা রামমোহন রয়ের বন্ধু ছিলেন উইলিয়াম অ্যাডাম, খুব ভালো বন্ধু ছিলেন। তিনি একজন আর্কিটেক্ট ছিলেন, এবং জুলাই মাসের 1839-এ শুরু হয়েছিল। কোশ্চেন এরকম আসতে পারে, ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি কখন শুরু হয়েছিল? তখন ওয়াজ দ্য ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি স্টার্টেড, সালটা দিতে পারে, মাস, এখন তো মাসও দিয়ে দিচ্ছে, এত কোটি কোটি কোশ্চেন করছে। কে করেছিল? উইলিয়াম অ্যাডাম। এবং কোথায় হয়েছিল? লন্ডন বা ইংল্যান্ড, যে কোনো একটা জায়গায়। এম কী ছিল? মেন উদ্দেশ্য একটা থাকবেই নিশ্চয়ই, সব কিছুর একটা উদ্দেশ্য থাকে। দ্য এম অফ দ্য অর্গানাইজেশন was to improve the situation of the Indians by letting the people of England to know the dire condition or fatal condition in which the British were keeping the Indians. এটা মেন উদ্দেশ্য ছিল যাতে আমাদের ইন্ডিয়ানদের তখনকার সিচুয়েশন, অবস্থাটা একটু ভালো হোক। এবং কি করে ভালো হবে? যাতে সবাই জানতে পারে, ইংল্যান্ডের লোকেরা যা জানতে পারে যে ব্রিটিশরা ওখানে ভারতীয়দের উপর কীরকম অত্যাচার চালিয়ে যাচ্ছে, এটা জানানোরই মেন উদ্দেশ্য ছিল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি তৈরি করা। ঠিক আছে বন্ধুরা, চলুন দেব নেক্সট, গোয়িং টু নেক্সট স্লাইড। এবার আসছে বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি। বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি মানে ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটির বাংলা গ্রুপ আর কি। তো ইট ওয়াজ সেট আপ ইন এপ্রিল 1843 ইন ক্যালকাটা। কখন শুরু হয়েছিল? এপ্রিল মাসে 1843, মাসটাও জেনে রাখুন। এবং কলকাতায় শুরু হয়েছিল। কারা শুরু করেছিল? কোনো একজন ব্যক্তি বিশেষ শুরু করেনি, একজন অর্গানাইজেশন। ইট ওয়াজ অ্যান অর্গানাইজেশন ডমিনেটেড বাই এ সেকশন অফ বেঙ্গল ইন্টেলেকচুয়াল গ্রুপস। তখনকার দিনে তো বাংলা ছিল হচ্ছে ক্রেডল অফ ন্যাশনাল মুভমেন্ট। বাংলা, আমাদের বাংলা থেকেই ন্যাশনাল মুভমেন্টের আগুন জ্বলে উঠেছিল, কারণ কি বাংলাতে তখন প্রচুর ইন্টেলেকচুয়ালস ছিল আর কি, খুব বুদ্ধিজীবীরা ছিল, লোকে পড়াশোনা করতো, ওয়েস্টার্ন এডুকেশন করতো। ব্রিটিশদের সাথে লড়তে গেলে ব্রিটিশ মতোই হতে হবে, জেসা দেশ বৈসা ভেস। তো রাজা রামমোহন রয়, রাধাকান্ত দেব, তখন বড় বড়, বাংলা খুব মানে ধনী রাজ্যও ছিল তখন, সবাই খুবই পড়াশোনা করতো এবং মডার্ন ছিল, কারণ কি ব্রিটিশরা প্রথমে বাংলাতেই এসেছিল। তাই গোপালকৃষ্ণ গোখলে বলেছিলেন যে হোয়াট বেঙ্গলস থিঙ্ক টুডে দ্য ওয়ার্ল্ড থিঙ্কস টুমরো। বাংলা এতটা এগিয়ে ছিল, আর এখন থেকে ততটাই পিছিয়ে যাচ্ছে। দ্যাট বুস্টেড টু দেয়ার ওয়েস্টার্ন এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস। গ্রুপ অফ বেঙ্গল ইন্টেলেকচুয়াল গ্রুপরা সবাই মিলে যাতে ওয়েস্টার্ন এডুকেশনটাকে এবং তা ওয়েস্টার্ন অ্যাওয়ারনেসটাকে পুরো ইন্ডিয়াতে ছড়িয়ে যেতে পারে, তার জন্য বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি শুরু করা হয়েছিল। সালটা ছিল 1843 সাল, 1843। এবং উদ্দেশ্য কি? দ্য এম অফ দ্য অর্গানাইজেশন ওয়াজ টু প্রোটেক্ট অ্যান্ড প্রমোট জেনারেল পাবলিক ইন্টারেস্ট। জেনারেল পাবলিক ইন্টারেস্টকে প্রমোট করা, পাবলিক ইন্টারেস্ট, সাধারণ মানুষের ইন্টারেস্টকে প্রোটেক্ট করা। সাধারণ মানুষ কী চায়, ডেলি নিডস যেরকম রুটি কাপড়া মাকান ব্যাপারগুলো, বেসিক নিডস যেগুলো, সেগুলো দেখা, সেগুলোকে প্রোটেক্ট করা, প্রোটেস্ট করা যদি না দেওয়া হয় সরকারের বিরুদ্ধে, ব্রিটিশ গভর্নমেন্টের বিরুদ্ধে। অ্যান্ড দ্য ইনফরমেশন রিলেটেড টু দ্য অ্যাকচুয়াল কন্ডিশন অফ দ্য পিপল ইন ব্রিটিশ ইন্ডিয়া। এবং ব্রিটিশ ইন্ডিয়াতে কী কী ঘটছে, তখন তো এত মিনস অফ, এখনকার যুগের মতো এত মিনস অফ মিডিয়া ছিল না। মানে একটা দেশের, আমাদের একটা রাজ্য বাংলা কী হচ্ছে বিহারের লোক সেটা জানতে পারতো না,
তো এই বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটির উদ্দেশ্য ছিল পুরো ইন্ডিয়াকে ছড়িয়ে ওয়াকিবহাল করা, যে পুরো ইন্ডিয়াতে কী ঘটছে, ব্রিটিশরা কীভাবে আমাদের শাসন করছে, অত্যাচার করছে। এটাই হচ্ছিল মেন কারণ, উদ্দেশ্য। যতগুলো পলিটিক্যাল অ্যাসোসিয়েশন শুরু হয়েছে তার উদ্দেশ্য এটাই ছিল আর কি, জাগরণ করা। তো ধন্যবাদ বন্ধুরা, আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আরও ফার্দার আলোচনা করব। ভিডিওটি যাতে লম্বা না হয় তাই জন্য ছোটো ছোটো ভিডিও, ছোটো ছোটো মডিউল দিয়ে পড়াটাই খুবই বেস্ট, ভালো উপায়। থ্যাংক ইউ বন্ধুরা, থ্যাংক ইউ ফর লিসনিং। চ্যানেলটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং ডিসলাইকও করতে পারেন, আনলাইকও করতে পারেন, কমেন্ট করুন এবং বেল আইকনটা প্রেস করুন যাতে ফার্দার নোটিফিকেশন পেতে পারেন। থ্যাংক ইউ, জয় হিন্দ।